মত কমিশন কি করছে, ওই যে একটা বক্সে দুইটা গেছে না, ওই দুইটাকে আবার নাড়া দিচ্ছে। তো বলছে না, আমাদের তো দুইজন এখনো এই বিষয়ে একমত হয়নি। তাহলে কোনো একটা বিষয়ে সবাই একমত হবে এরকম কি কখনো হয়? আমাদের প্রচলিত কাঠামোতে টেকনোক্র্যাট নামে একটা বিষয় আছে, ব্যবস্থাপনা আছে, যে সরকার যদি তার মধ্যে কোনো প্রফেশনাল লোক না পায় যে কোনো একটা দপ্তর চালাবে, বা তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সেই ধরনের লোক নাই, তখন সেই টেকনোক্র্যাট কোটার মাধ্যমে ব্যবহার করে আউটসোর্সিং এর সুযোগ রয়েছে। তাহলে কি এটা একটা সেটেলড ইস্যু? এটা ঐতিহাসিকভাবে এই পদ্ধতিতে বাইরে বিভিন্ন সময় প্রযুক্তি বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিকে এখানে ইনভলভ করা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিকে ইনভলভ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ্য লোক লাগবে কিন্তু যোগ্য লোক নাই, তাহলে কি করতে হবে? একটা হায়ার করতে হবে একজন ডক্টর, সিনিয়র ডক্টরকে। এগুলো আমাদের পুরনো প্র্যাকটিস। এই স্যাটেল ইস্যুগুলোতে এইভাবে খোঁচাখুচি করা আমরা সমর্থন করছি না। আপনি আপনার দেশ, ওই পশ্চিমার যে দেশগুলো উদাহরণ দিলেন না, তাদের লেভেলে আস্তে আস্তে যাক, ঠিক আছে, গেলে আমরা আস্তে আস্তে গ্রহণ করব, ঠিক আছে, এটা ধীরে ধীরে যাক। এখন তো কেবল সাম্প্রতিক সময়ে দেশের একটা ক্ষত তৈরি হয়েছে, তো ক্ষতর পরেই আপনি কি করতেছেন, নিয়ে যায় আমেরিকায় ফেলাই দিচ্ছেন যে আমাদের আমেরিকা বানাবেন। এত সহজ না আসলে। এই সাংবাদিক ভাই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার সঙ্গে পুরো প্রক্রিয়াটা জড়িত। আমরা কিন্তু ওনাদের উচিত ছিল আমাদেরকে বুঝিয়ে বলা। এক নম্বর কাজ ছিল বলা যে উচ্চ কক্ষ হলে কি হবে, কি সুবিধা হবে, গণতন্ত্রের কোথায় গিয়ে ভ্যালু অ্যাড করবে। ওনারা কিন্তু এই কাজটাও করেন নাই। এটাও প্রক্রিয়ার ভেতরে যে ভ্যাকুয়াম আছে, শূন্যতা আছে, তার একটা অন্যতম উদাহরণ। ব্রিফিং করেন নাই আমাদেরকে, মানে মানুষকে, সাধারণ মানুষকে বা প্রেসকে। এবার ওই ভাই যে বললেন না সুশীল সমাজের প্রতিনিধিত্বের কথা বলছেন, গত 10 মাস আমরা সুশীল সমাজ দ্বারা পরিচালিত হচ্ছি। প্রথমবারের মতো সম্পূর্ণ রঙিন যেমন সিনেমা হয় সেরকম সম্পূর্ণ নন পলিটিক্যাল সিভিল সোসাইটি দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। এবং তার ফলাফল কি? ফলাফল এতটাই নেগেটিভ, এতটাই নেতিবাচক যে আমরা এখন সুশীল সমাজকে সম্মান নিয়ে কথা বলার কথা, সেখানে আমরা তাদেরকে ভয় পাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? না, পাইনি। বিষয় হচ্ছে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কম্বিনেশন পলিটিক্যাল আর নন পলিটিক্যালের মধ্যে কম্বিনেশন হলে রাষ্ট্রের চাকা খুব দ্রুত ঘুরে এবং রাষ্ট্রের উন্নয়ন খুব তাড়াতাড়ি হয়। কারণ পলিটিশিয়ানরা অনেক সময় অনেক ক্ষেত্রে স্কিল হয় না, যেটা নন পলিটিক্যালরা হয়ে থাকে। সুতরাং যখন পলিটিশিয়ান এবং নন পলিটিশিয়ানের মধ্যে কম্বিনেশন হয় তখন পলিসি মেকের ক্ষেত্রে খুব স্ট্রং হয়, যেগুলো অতীতে আমাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতা কাটিয়ে ওঠা যায়। আমি সুন্দর করে একটা উত্তর দিই। এটা আপনি যেটা বলছেন এটা হচ্ছে একটা আদর্শিক বাস্তব, মানে আদর্শিক আইডিয়াল সিচুয়েশন। আইডিয়াল সিচুয়েশন তো একদিনে হয় না, ধীরে ধীরে হবে। না, আমরা যে 10 মাস দেখছি, তো এখন সামনের 1 মাস পরে 12 মাস হবে, 1 বছর হবে। আমাদের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। ব্যালেন্স থাকতে হবে, কিন্তু সেটা সংশোধন না। আমি একটু বলছি। আপনি বলছেন যে এই পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল ম্যাচিং, এই তো, মানে আপনি হলো বিভিন্ন নন পলিটিক্যাল এক্সপার্টনেসের কথা বলছেন। আমাদের আপনার হলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে যারা পলিটিক্স করছে তাদের মধ্যে অনেক পিএইচডি ধারী লোক আছে, অনেক ডক্টর আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক ডক্টর আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে। আপনি যত কিসিমের মানুষ দরকার সব মানুষই এখানে আছে, ঠিক আছে। আপনি রাজনীতিতে এসে গা মাখাবেন না কিন্তু রাজনীতির মজা নেবেন, এটা তো হলো না, ঠিক আছে। না না, মজা বলতে এটাই তো, যারা এখানে দায়িত্ব নিয়েছে তারা এই রাজনীতির ফিল্ডটাকে মজা হিসেবেই নিচ্ছে। তারা রাজনীতির পচা জিনিসগুলো গায়ে লাগাচ্ছে না, কিন্তু রাজনীতির সব বেনিফিট নিচ্ছে, হ্যাঁ, ক্ষমতার সব বেনিফিট নিচ্ছে। তো এইটাই এখানে সমস্যা। আপনি একজন রাজনীতি করলে সেই মানুষটা যেভাবে ভিকটিম হয়, ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, সেই একই জায়গাটা ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। এখন যারা ক্ষমতায় আছে তারা ওই ক্ষতিগ্রস্তটা হয়নি, তারা ওই নিপীড়নের শিকারটা হয়নি, ওই মূল্যটা তারা দেয়নি। সুতরাং এই যে তারা একটা ক্ষমতা পেল, তারা যেই মূল্যটা দেয়নি সেই মূল্যায়ন তারা করতে পারছে না। এটা যে গুরুত্ব, মাহাত্ম্য, এটা যে ভারত্ব, তাদের ওই ফিলিংসটা নাই। এমনি পেয়ে গেছে, তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি, জেলে যেতে হয়নি, কষ্ট করতে হয়নি। সুতরাং রাজনীতি একদিকে জেলখানা থাকে, আর একদিকে থাকে হলো সিংহাসন। হয় আপনি এখানে যাবেন, না হয় ওখানে যাবেন। তো এখানে আপনি বাই চান্সে এসে সবকিছু ম্যানেজ করবেন। আর আপনি তো ভালো দেখাননি, এক্সপার্টনেস দেখাননি তো আপনি।
আপনি অনেক অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন, বাইরে যখন ছিলেন তখন বলেছেন, সমালোচনা করেছেন, যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন বলা যাচ্ছে যে কি ধ্বজভঙ্গ অবস্থা। ছোট সেই সকল দল যাদের এককভাবে কোনো একটা সংসদ নির্বাচনে একজন এমপি হয়ে আসার ফিটনেস নাই, সক্ষমতা নাই, তারা এই জায়গাতে চাচ্ছে যে সারা দেশে যদি 1% ভোটও পায় তাদের 3 জন এমপি এখানে যায়। তো এই দলগুলো যাদের নিজেদের একটা এমপি বের করে নেওয়ার সুযোগ নাই, তারা এইভাবে সংখ্যানুপাতিক চাচ্ছে যে তারা, তাহলে এইভাবে কোন দল যদি 0.3% ভোট পায় তাহলে সেই দলে তো একজন, আপনি 0.3 তো আপনি অস্বীকার করতে পারবেন না, তার মানে 0.3 অনুযায়ী একজনকে দিতে হবে, তাই না? মানে একটা আংশিক কায়দা তো দেওয়া যাবে না। এই বিষয়গুলোর মানে আমরা হলো বিরোধিতা করছি। এইভাবে না, রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে প্রার্থী নমিনেশন করবে নিজ নিজ এলাকায়, এবং সেই প্রার্থী যত জনপ্রিয় হোক, একটা দল খারাপ প্রার্থী একটা মাদকাসক্ত মাদক ব্যবসায়ীকে দিলে দেশের নাগরিকের অধিকার আছে তাকে প্রত্যাখ্যান করার। একটা ব্যাংক লুটেরাকে যদি দেয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার আছে। এই অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। বিভিন্ন ছোট দল ভাবছে তারা অন্তত 2% ভোট পাবে, এই 2% ভোট দিয়ে 300 যদি ইয়ে হয় তাহলে 6 জন এমপি পাচ্ছে তারা। এই 6 জন এমপি পাওয়ার লোভে আপনারা যে জনগণের বিরুদ্ধে একটা ব্যবস্থাপনার দিকে যাচ্ছেন, আমরা এটাকে সমর্থন করি না। আমাদের নিজেদেরও কিছু সমর্থন আছে, সেই অনুযায়ী আমরাও সংখ্যানুপাতিক নির্বাচন গেলে লাভবান হব, কিন্তু জনগণের লস হয় বিধায় আমরা এই বিষয়টাকে আপত্তি জানাচ্ছি। এবং আমরা সরকারকে বলছি, ঐকমত্য কমিশনকে বলছি যে আপনারা অনেকগুলো বিষয়ে জাস্ট এমন ভাবে মানে বিষয়গুলো উপস্থাপন করছেন যেন কোনোদিন এগুলো সেটেল না হয়। যেমন নারী বিষয়ে আপনারা যে একটা পজিশন নিয়ে আসছেন, কোনো সমঝোতা আসছে কিনা বলেন? আসছে কোনো সমঝোতা? সমঝোতা আসেনি, সমঝোতা আসবেও না। তেমনি এই উচ্চকক্ষ নিম্ন কক্ষ বিষয়ে যে আপনারা আলোচনার তুলেছেন, এগুলো কোনোদিন সমঝোতা আসবে না। তাহলে এই আলোচনাগুলো শুধুই কালক্ষেপণ নাকি আসলে আপনারা সমাধান চাচ্ছেন?